হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য প্রসিকিউটর প্রপোজালসে এপিসোড 5 এবং 6। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে আগের রাতের গভীর ও ঘনিষ্ঠ মুহূর্তগুলোর পর তারা দুজনে একসঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ জুয়ের ঘুম ভেঙে যায় এবং সে পরম মমতায় লির দিকে তাকিয়ে থাকে। জু যখন পোশাক পরিবর্তন করছিল তখন লিয়ের আঙ্কেলের ফোন বেজে ওঠে। জু স্ক্রিনের দিকে তাকিয়ে কলটি রিসিভ না করে ফোনটি সুইচ অফ করে যথাস্থানে রেখে দেয়। এরপর জু তৈরি হয়ে অফিসে পৌঁছায় এবং সরাসরি তার বন্ধু প্রসিকিউটর ইউনের কাছে যায়। ইউন তাকে দেখে অবাক হয়ে বলে যে, আরে সকাল সকাল এখানে কি করছো? জো উত্তর দেয়, আমি তোমার কাছে একটা বিশেষ উপকার চাইতে এসেছি। সে একটা ফাইল দেখিয়ে বলে যে এই লোকটির নাম হুন সু হং আর তার একটি লন্ড্রি ব্যবসা আছে। জো মূলত লিয়ের আঙ্কেলের কথাই বলছিল। সে আরো যোগ করে, দোকানটি খুব একটা বড় না হলেও এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। জো বলে, এই লোকটার ব্যাপারে যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব তা বের করো। তুমি তো কর্পোরেট আর অর্থনৈতিক অপরাধের মামলার বিশেষজ্ঞ। তখন ইউন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, এমন কে তোমাকে এতটা অস্থির করে তুললো? জু গম্ভীর মুখে বলে, হ্যাঁ, সে আমার খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের ক্ষতি করছে, তাই আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। ইউন মৃদু হেসে বলে, তোমার জীবনেও তবে কোনো বিশেষ মানুষ এসেছে? যাক, তুমিও তাহলে মানুষ। ঠিক আছে, আমি কাজটা করে দেবো। এরপর সে আবার জানতে চায়, আচ্ছা, কার জন্য তুমি এত কিছু করছো? ঠিক তখনই জুয়ের ফোনে লিয়ের কল আসে। জু কলটি রিসিভ করতেই ইউন পাশ থেকে বলে ওঠে, আরে অন্তত নামটা তো বলে যাও, আমাকে তো কিছুই বললে না। ওদিকে ফোন ধরতেই লি ওপাশ থেকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায়? জু কিছুটা রুক্ষস্বরে বলে, আমাকে কি আমার প্রতিটা পদক্ষেপের কথা তোমাকে হিসাব করে জানাতে হবে? লি অপরাধবোধ এবং লজ্জিত হয়ে ক্ষমা চায় এবং বলে যে তার ফোন বন্ধ থাকায় সে সময় মতো ঘুম থেকে উঠতে পারেনি, তাই দেরি হয়ে গেছে। জু তখন তাকে বকা দিয়ে বলে যে একে তো দায়িত্ব অবহেলা করে কর্মক্ষেত্রে আসনি, তার উপর এখন বাহানা তৈরি করছো। এরপর সে কড়া গলায় বলে, আজ অফিসে আসার প্রয়োজন নেই। জুয়ের কথা শুনে লি এতটাই চমকে যায় যে সে বিছানা থেকে নিচে পড়ে যায়। লি আকুল হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কি কোনো বড় ভুল করে ফেলেছি? জু শুধু বলে, অফিসে আসার দরকার নেই, সরাসরি তদন্তের জায়গায় চলে যাও, এবং ফোনটি কেটে দেয়। নিজের আঙুলের আংটির দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। তখনই তার মনে পড়ে যে আগের রাতে সে লিকে চুম্বন করেছিল। সে মনে মনে বলে, আমি এটা কি করে ফেললাম? আমার কি বুদ্ধি লোপ পেয়েছে? আমি নির্ঘাত পাগল হয়ে যাব। আগের রাতে সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে এবং সে ক্রমশ আরো বেশি অস্থির হয়ে পড়ে। লি যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই হান উপস্থিত ছিল। লি তাকে জিজ্ঞাসা করে, কোনো সূত্র বা কোনো প্রমাণ পাওয়া গেছে? হান হতাশ হয়ে বলে যে না, এখনো কিছুই পাওয়া যায়নি। হান আরও যোগ করে যে মনে হচ্ছে অপরাধী খুব ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে কাজটা করেছে, অথবা কাউকে অন্যায়ভাবে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এরপর সে একটি লাশের ছবি দেখিয়ে বলে যে তোমার কি মনে হয় সে তাকে কেন খুন করেছে? লি বিজ্ঞের মতো বলে, সাধারণত এর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে, হয় কোনো বিশ্বাসভঙ্গ বা ধোঁকা, নয়তো মোটা অঙ্কের লাইফ ইন্স্যুরেন্সের টাকা। তোমার মতো কোন কারণটা বেশি যুক্তিসঙ্গত? হান বলে, আমি ইন্স্যুরেন্সের কারণটাকেই বেছে নেব, চলো লাইফ ইন্স্যুরেন্সের নথিপত্র খোঁজা যাক। তারা যখন তল্লাশি শুরু করে, লি ভবনের ছাদে চলে আসে। সেখানে সে একটি সিগারেটের অংশবিশেষ দেখতে পায়। ঠিক তখনই সেখানে একটি ছোট বাচ্চা লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল। বাচ্চাটি তার একটি খেলনা গাড়ি নিয়ে সেখানে এসেছিল। লি নরমসে জিজ্ঞাসা করে, তুমি এখানে এভাবে একা একা ঘুরছো কেন? এখানে তোমার কি কোনো কাজ আছে? বাচ্চাটি তখন আত্মবিশ্বাসের সাথে বলে যে কেন করতে পারবো না, এটা তো আমাদেরই বাড়ি। আমি আমার খেলনা গাড়িটি নিতে এসেছি, কারণ আমাদের ট্রিপে যাওয়ার সময় এটি এই সাথে নিয়ে যাব। লি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে ট্রিপে যাচ্ছ আর কোথায় যাচ্ছ? বাচ্চাটি তার মায়ের নাম উল্লেখ করে। ঠিক তখনই সেখানে তার মা উপস্থিত হয় এবং বাচ্চাকে বকা দিয়ে বলেন, তোমাকে আমি কতবার বারণ করেছি না বলে কোথাও যাবে না। এরপর তিনি লিকে দেখে কিছুটা আমতা আমতা করে বলেন যে আপনারা এখানে কি করছেন? লি ভদ্রভাবে বলে, আমরা মামলার প্রয়োজনে কিছু প্রমাণ খুঁজছি। সে ওই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে যে তারা আশেপাশেই থাকেন কিনা। ওই নারী কিছুটা ভীত হয়ে লিকে জিজ্ঞাসা করে, আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন? ঠিক সেই মুহূর্তেই নিউলি একটি লাইফ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট হাতে নিয়ে সেখানে আসে হান। কিন্তু ওই নারীকে দেখে সে তড়িঘড়ি করে ওটা লুকিয়ে ফেলে। ভদ্রমহিলা চলে যাবার পর তারা জানতে পারে যে ওই নারী তার স্বামীর নামে প্রায় 150 মিলিয়ন ওন মূল্যের একটি লাইফ ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিলেন। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায় এবং জুকে পুরো বিষয়টি অবগত করে। জু বলে, আমি লক্ষ্য করেছি যে সে আবারও অপরাধবোধ তদন্ত করছে। লি বলে, কিন্তু আমরা কোনোভাবেই তার উপর ভরসা রাখতে পারছি না। জু তখন বলে, তাহলে মনে হচ্ছে আমাদের খুব দ্রুতই আইনি ওয়ারেন্ট নিতে হবে। হান পরামর্শ দেয়, পুলিশকে বলুন যেন ওর ওপর কড়া নজর রাখে, আমরা যেন কোনোভাবেই ওকে হাতছাড়া না করি। জু তার কথায় সায় দিয়ে পুলিশকে ফোন করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে ডিরেক্টর ডাক এসে পৌঁছায়। তিনি লিকে দেখে বলেন, তুমি লি তাই না?
তিনি সবার জন্য কফি নিয়ে এসেছিলেন। তিনি আরও বলেন, আমি শুনেছি তুমি আগে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলে। লি বিনয়ের সাথে বলে, হ্যাঁ স্যার, আমি আগে পুলিশ অফিসার ছিলাম। ডাক তখন জিজ্ঞাসা করেন, জয়ের সাথে কাজ করতে তোমার কেমন ফিল হচ্ছে? ও তো ভীষণ একগুঁয়ে আর খিটখিটে স্বভাবের, তাই ওর কোনো বন্ধু নেই। এরপর তিনি লিয়ের প্রশংসা করে বলেন, তুমি নিশ্চয়ই তোমার কাজে খুবই পারদর্শী। ওর একটু খেয়াল রেখো, ও আমার নিজের ছেলের মতোই। এই কথা বলে তিনি সেখান থেকে বিদায় নেন। ডিরেক্টর ট্রাক চলে যেতেই অসাবধানতাবশত হানের হাত থেকে কফি ছিটকে লিয়ের কাপড় চোপড়ে পড়ে যায় এবং তার শার্ট পুরোপুরি ভিজে যায়। হান তখন তা পরিষ্কার করার চেষ্টা করছিল। জু তাকে ঘর মোছার কিছু আনার বাহানায় বাইরে পাঠিয়ে দেয়। হান বাইরে যেতেই জু গভীর দৃষ্টিতে লিয়ের দিকে তাকায় এবং তার অত্যন্ত কাছাকাছি চলে আসে। যেহেতু লিয়ের শার্টটি ভিজে গিয়েছিল, জো নিজের হাতে তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। লি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে যে, তুমি সব কি করছো? জো মৃদু হেসে বলে যে, তুমি কি ভাবছো? তারপর আবার বলে যে, হ্যাঁ, আমি তোমার ভেজে কাপড় খুলে দিচ্ছি। জো প্রশ্ন করে, তুমি কি এই পুরো বিষয়টি কি এভাবেই এড়িয়ে যেতে চাও? তুমি কি আমাদের ব্যাপারে একটুও ভাবনি? লি অপরাধীর মতো বলে, আই এম রিয়েলি সরি। আসলে গত রাতে আমি খুব বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, তাই অসাবধানতাবশত ভুলটা হয়ে গেছে। জো কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে, তুমি কোনো ভুলের কথা বলছো? আমি ওই মামলার তদন্তের কথা বলছি। আর হ্যাঁ, যখন থেকে আমরা এই কেসের তদন্ত করছি, তুমি আমাকে কোনো সঠিক উত্তরই দিচ্ছ না। জো আরও চাপ দিয়ে বলে, তাহলে তোমার কাছে ওটা কি শুধু একটা ভুল ছিল? তুমি এমন ভুল কিভাবে করতে পারো? তুমি কি ড্রাঙ্ক হওয়ার পর যাকে তাকে কিস করে বসো? লি আত্মপ্রকাশ সমর্থন করে বলে যে, আমি মোটেও সেই ধরনের সস্তা মানুষ নই। আমি যখন ওটাকে ভুল বলেছি, তখন আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জো সোজা লির চোখের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার পক্ষ থেকে ওটা কোনো ভুল ছিল না। লি তখন বলে, তোমার কি মনে হয় আমি এমন এক মানুষ যার মস্তিষ্ক কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল? আমার কাছে ওটা কেবলই মদের ঘোরে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা ছিল। জো কিছুটা মন খারাপ করে বলে, যদি আমি তোমাকে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ দিয়ে থাকি, তবে আমি ক্ষমা প্রার্থী। এরপর আরও বলে, কিন্তু তোমার কি সত্যি মনে হয় যে আমি কোনোদিন তোমার প্রেমে পড়ে যাব? লি একটু রেগে যায় আর বলে যে, তোমার যা খুশি তুমি ভাবতে পারো। ঠিক তখনই হানুইল ওখানে ফিরে আসে এবং তাদের এই কাছাকাছি অবস্থা দেখে সে একটু স্তম্ভিত হয়ে যায়। জো তখন পরিস্থিতি সামাল দিতে লিকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার চেম্বারে নতুন একটা শার্ট আছে, তুমি ওটাই পরে নাও। লি যখন শার্টটি পরে ফিরে আসে, জো আবার তার কাছে যায় এবং পরম যত্নে তার শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে শুরু করে। বোতাম লাগানোর মাঝেই সে আবার পেশাদার ভঙ্গিতে মামলার বিষয়ে কথা বলতে থাকে। এরপর সে লিয়ের হাতে একটা ফাইল তুলে দিয়ে বলে যে, এটি একটি হত্যাকাণ্ড মামলার গোপন তথ্য, যা আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমি দেখতে চাই এবার তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে কি করতে পারো। ঠিক তখনই কেস সংক্রান্ত একটি জরুরি কল আসে এবং সে বলে, ঠিক আছে, আপনি আমাদের বর্তমান লোকেশনটি পাঠিয়ে দিন। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা দুজনে যখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল, তখন লি জুকে জানায় যে ওই ছোট বাচ্চাটি বলেছিল তারা কোনো ট্রিপে যাওয়ার পরিকল্পনা করছে। এতে মনে হচ্ছে তারা আগে থেকেই কোনো বড় পরিকল্পনা হাতে রেখেছে, অথবা তারা ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে দেশ ছাড়ার ধান্দা করছে। সে আরও যোগ করে, ওই নারী যদি শুধু টাকার লোভেই এটি করে থাকে, তবে স্বামীর বন্ধুকে ফাঁসানোর জন্য সে নিশ্চিতভাবে একটি বিকল্প পরিকল্পনা মানে প্ল্যান বি তৈরি করে রেখেছে। জু বলে, এমনও তো হতে পারে যে সে আসলে আত্মহত্যা করতে চায়। এই কথা বলে সে লিকে কিছুটা উত্তক্ত করতে শুরু করে। জু লিয়ের খুব কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, তোমার শ্বাস এত দ্রুত পড়ছে কেন? এরপর সে লিকে আলতো করে স্পর্শ করে বলে যে, তোমার কি আমার স্ট্যামিনার প্রয়োজন আছে? যদি থাকে তবে এখনই বলতে পারো। জুয়ের ফ্ল্যাট দেখে লি লজ্জায় মুখ ফিরিয়ে নেয় এবং বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু সময় পর জু আবার জিজ্ঞাসা করে, তোমার কি খুব ঠান্ডা লাগছে? এই বলে সে অত্যন্ত ভালোবাসার সাথে লিকে নিজের কোটের ভেতরে টেনে নেয় এবং আগলে রাখে। সে রসিকতা করে বলে, তোমার কি আমার শরীরের অর্ম প্রয়োজন? অর্থাৎ সে বাইরে থেকে যতটাই রুক্ষ আর কঠোর দেখাক, ভেতরে ভেতরে শেলের জন্য একদমই কোমল মনের অধিকারী। লি তাকে আলতো করে সরিয়ে দিয়ে বলে যে, আমার এসব আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। জু নাছোড়বান্দার মতো বলে, যখন তুমি আমার পাশে বসে ঠান্ডায় কাঁপছো, তখন আমি কিভাবে তা উপেক্ষা করি? লি বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি একাই চলে আসতে পারবো। জু আবেগী গলায় বলে, এটা এমন একটা বিপজ্জনক জায়গা, আমি তোমাকে কি করে একা ছেড়ে দিতে পারি? এরপর তারা দুজনে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটি পরিত্যক্ত ঘরে এসে পৌঁছায়। রাতের আঁধারে তারা দুজনে সেখানে বসে অপেক্ষা করছিল। জু ধীরে ধীরে সরে এসে লির আরও কাছে আসতে থাকে। লি বেচারা লজ্জায় অস্বস্তিতে যতটাই দূরে সরার চেষ্টা করছিল, জু নাছোড়বান্দার মতো ততই তার দিকে এগিয়ে আসছিল।
জু যখন একদম লিয়ের গায়ের ওপর চলে আসে ঠিক তখনই ঘরের একটি ভারী বক্সের ওপর থেকে পড়ে যেতে নেয়। লিকে সেই আঘাত থেকে বাঁচাতে গিয়ে জু তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা দুজনেই একসাথে মেঝেতে পড়ে যায়। জু লিয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার একটু সতর্ক থাকা উচিত। লি আমতা আমতা করে বলে যে আমি ঠিক আছি, কিন্তু তুমি বারবার আমার সাথে এমন কেন করছো? জু প্রশ্ন করে, একজন প্রসিকিউটর যদি তার ইনভেস্টিগেটরের নিরাপত্তা নিশ্চিত করে তবে কি তা খুব ভুল? লি তখন সোজাসুজি জিজ্ঞাসা করে, তুমি কি এমন প্রত্যেকটা মানুষের যত্ন নাও যার সাথে তোমার কেবল একটা ওয়ান নাইট স্ট্যান্ডের সম্পর্ক ছিল? জু গম্ভীর হয়ে বলে, শুধু এই কারণে যে আমরা একটা রাত একসাথে কাটিয়েছিলাম? আমাকে বাধ্য করো না যাতে আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলো আবার প্রকাশ করে ফেলি। লি তখন এক দৃষ্টিতে জুঁই দিকে তাকিয়ে থাকে। জু তার চোখের ভাষা পড়ে বলে, তার মানে তোমার মনেও এখন সেই একই রকমের ইচ্ছা জেগেছে, তাই তো? এরপর এক চরম উত্তেজনাকর মুহূর্ত দেখা যায়। জো নিজের বুড়ো আঙুলটি লিয়ের ঠোঁটে স্পর্শ করায় এবং পরে সেই আঙুলটি নিজের মুখে নিয়ে নেয়। এরপর জো লিকে খুব তীব্রভাবে কিস করে এবং তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে বসিয়ে বলে, একদম নড়াচড়া করবে না। ঠিক সেই মুহূর্তেই সেখানে সেই সন্দেহবাদক নারী এসে হাজির হয়, যার মামলা নিয়ে তারা তদন্ত করছিল। তারা দুজনে দ্রুত আড়ালে লুকিয়ে ওৎ পেতে থাকে। ওই নারী আগে থেকে লুকিয়ে রাখা একটি ধারালো ছুরি খুঁজে বের করে এবং নিজেকে শেষ করে দেওয়ার জন্য নিজের বুকে আঘাত করতে উদ্যত হয়। তা দেখে জু আর লি নিজেদের আড়াল থেকে বেরিয়ে আসে। মহিলাটি তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে বলে, আমার থেকে দূরে থাকো, আমার একদম কাছে আসবে না। তারা দুজনে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে যেন সে নিজের কোনো ক্ষতি না করে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে আমার মতো একা ছেড়ে দাও, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু জু আর লি হাল ছাড়ে না। জু যখন তাকে জাপটে ধরে ছুরিটি কেড়ে নিতে যায় তখন তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। সেই মহিলা মরিয়া হয়ে জুয়ের হাতে কামড় দেয়, যার ফলে জু ব্যথায় কিছুটা পিছিয়ে যায়। ওই নারী চিৎকার করে বলে, আমাকে একা থাকতে দাও। সে যখন উন্মতের মতো জুকে ছুরিকাঘাত করতে যায়, জু তখন আতঙ্কে ও অতীতে তার বাবার করুণ মৃত্যুর স্মৃতি মনে পড়ে যায়, যার কারণে সে একদম জড়সড় হয়ে পড়ে। তার পা যেন মাটির সাথে জমে যায়। সে নিজেকে রক্ষা করার জন্য একটুও সরতে পারছিল না। ওদিক থেকে লি জুকে বাঁচানোর জন্য চিৎকার করে বলে যে, জু সামনে থেকে সরে যাও। কিন্তু জু নড়তে না পারায় লি নিজের জীবন বাজি রেখে জুয়ের সামনে চলে আসে, যার ফলে ওই ছুরির আঘাতটি সরাসরি লিয়ের শরীরে লেগে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। লিয়ের শরীর থেকে ওভাবে রক্ত বের হতে দেখে জু অনেক বেশি আতঙ্কিত আর দিশেহারা হয়ে পড়ে। তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে এবং সে কান্নায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে যায়। পরবর্তী দৃশ্যে হাসপাতালের দৃশ্য দেখানো হয়। জো করিডোরের একটি চেয়ারে বসে অত্যন্ত ব্যাকুল ও চিন্তিত মনে লির জন্য অপেক্ষা করছিল। লি যখন চিকিৎসা শেষে ব্যান্ডেজ বেঁধে বাইরে আসে, জো তীব্র রাগে ও অভিমানে ফেটে পড়ে। বলে, তোমার কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে? তুমি আমার জন্য নিজের শরীরে কেন ছুরি খেতে গেলে? লি তাকে শান্ত করার জন্য বলে যে, আরে শান্ত হও, এত চিন্তা করার কিছুই নেই। জো রেগে গিয়ে বলে যে, তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ। এরপর সে কিছুতে নিজেকে একটু শান্ত করে নেয়। তারপর লিয়ের ক্ষতের দিকে তাকায় আর পরম যত্নে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? খুব বেশি ব্যথা লাগছে নাকি? ডাক্তার কি বলল? তোমার কি অন্য কোনো কিছুর প্রয়োজন আছে? লি মৃদু হেসে বলে যে, ডাক্তার বলেছিল বেশি চিন্তা করার কিছু নেই। ক্ষতটা অতটাও গভীর নয়। সামান্য একটু ব্যথা লেগেছে মাত্র। জু তখন লিয়ের হাত ধরে অত্যন্ত অধিকারবোধ নিয়ে বলে যে, আজকের পর অন্য কারোর জন্য নিজেকে কখনোই বিপদে ফেলবে না। শারীরিক বা মানসিকভাবে কোনোভাবেই নয়। তোমাকে কষ্ট দেওয়ার অধিকার যদি কারো থাকে তা কেবলমাত্র আমারই আছে। আর আমার দেওয়া কষ্ট সামলানোই তোমার জন্য যথেষ্ট। এরপর লি আবার পেশাদার রূপ ধারণ করে এবং মামলার বিষয় জানতে চায় যে ওই আত্মহরণকারী নারীর এখন কি আইনি পরিণত হবে। সে জুকে একের পর এক প্রশ্ন করতে থাকে। জু তখন ক্লান্ত হয়ে বলে যে, অনেক হয়েছে, এখন আর কোনো কথা নয়, তুমি সোজা বাড়ি থেকে বিশ্রাম নাও, বুঝেছো? লিও বুঝতে পারে যে এই মুহূর্তে জুয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাই সে বাধ্য ছেলের মতো বাড়ির পথ ধরে। বাড়ি পৌঁছানোর পর লি যখন সোফায় বসে জিরোচ্ছিল ঠিক তখনই তার আঙ্কেলের ফোন আসে। লি বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। এরপরই তার আঙ্কেল তাকে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল, আমার ফোন রিসিভ করো। তুমি কি প্রসিকিউটর ইউন নামে কাউকে চেনো? যদি চিনে থাকো তবে তাড়াতাড়ি আমাকে ফোন ব্যাক করো, নয়তো তোমার আঙ্কেল খুব বড় বিপদে পড়ে যাবে। লি এবারও তার কথা অগ্রাহ্য করে নিজের ফোনটা পুরোপুরি সুইচ অফ করে রেখে দেয়। তো এখনই তার মনে জুড়ে সেই কথাটা প্রতিধ্বনি হতে থাকে যে, তোমাকে কষ্ট দেওয়ার অধিকার শুধুমাত্র আমারই আছে। এটা ভেবে লি মনে মনে বলে, সত্যি ও একটা আস্ত সাইকোপ্যাথ মানুষ। পরের দিন অফিসে গিয়ে লি জুকে জানায় যে মিস্টার ইউনের ব্লাড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। জু ফাইল থেকে চোখ সরিয়েই জিজ্ঞাসা করে যে, তুমি কি কাল ঠিকঠাক রেস্ট নিয়েছিলে? লি বলে, হ্যাঁ নিয়েছিলাম। এরপর সে মামলার অগ্রগতি নিয়ে কথা বলে। আমরা যদি এই রাসায়নিক প্রোফাইলটি ভালো করে খতিয়ে দেখি তবে জানতে পারবেন যে ড্রাগগুলো একই সরবরাহকারী বা সাপ্লায়ারের কাছ থেকে এসেছিল কিনা। আর আমাদের প্রাথমিক তদন্তের জন্য এখনই অনুমতি চেয়ে নেওয়া উচিত। তারা যখন অফিসের প্রধান ফটকের কাছে আসে
তখন দেখে সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। লি বিনীতভাবে তাকে জিজ্ঞাসা করে, স্যার, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু ওই বৃদ্ধ লোকটি উত্তর তাদেরকে চমকে দেয়। তিনি বলেন, আমি এখানে সারেন্ডার করতে এসেছি। এটি শুনে লি এবং জু দুজনেই চরম বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। অফিসে এসে বসার পর লি জুকে জিজ্ঞাসা করে, যখন আমরা যে হিউনের ব্লাড টেস্টের পজিটিভ রেজাল্ট পেয়ে গেলাম, তখন ওই লোক নিজে থেকে সারেন্ডার করতে কেন এলো? জো দূরদর্শী ভঙ্গিতে বলে, হয়তো এর পেছনেও কোনো না কোনো গভীর ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে। এরপর সে দীর্ঘশ্বাস ফেলে বলে যে, যদি আমি সঠিক সময়ে এই মামলার দায়িত্ব না নিতাম, তবে মিস্টার কিমের এই রহস্যময় হত্যাকাণ্ডটি কেবল একটি সাধারণ সড়ক দুর্ঘটনা বলে ফাইলটি বন্ধ করে দেওয়া হতো। দিয়ে এবার জিজ্ঞাসা করে, তার মানে কি সত্যি এই লোকটার সাথে মামলার কোনো যোগসূত্র আছে? জো উঠে দাঁড়িয়ে বলে যে, আমার সাথে চলো। লি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাব? জো ছোট করে উত্তর দেয়, একটা মোটেলে। এটা শুনে লিয়ের চোখ একদম তরকগাছ হয়ে যায়। সে মনে মনে ভাবে, সকাল সকাল হোটেলে আবার কে যায় বাবা? আমার দ্বারা এসব একদমই সম্ভব না। তারা যখন সেই নির্দিষ্ট মোটেলে গিয়ে পৌঁছায়, লি কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক এই মুহূর্তে এখানে কি করতে চাইছো? মাত্র তো সকাল হলো। জো রসিকতা করে বলে যে, তার সকাল সকাল কাজ করতে সমস্যা কোথায়? সব রোমাঞ্চকর কাজ কি কেবল রাতের বেলায় করতে হবে নাকি? এরপর তারা মোটেলের ভেতরে প্রবেশ করে। হোটেলের কাউন্টারে থাকা লোকটি তাদের দুজনের দিকে তাকিয়ে অত্যন্ত সন্দেহজনক ও বাঁকা চোখে দেখে। লি লজ্জায় ও অস্বস্তিতে যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। লু অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিজের সরকারি আইডি কার্ডটি দেখায় এবং একটি ছবি বের করে জিজ্ঞাসা করে, তুমি কি এই লোকটিকে চেনো? মোটেলের কর্মচারীটি ছবিটি দেখে বলে যে, হ্যাঁ, আমি একে খুব ভালো করেই চিনি। প্রায় 1 মাস আগে সে এখানে এসেছিল। সে তার রাশিয়ান পাসপোর্ট দেখিয়ে এখানে একটি রুম বুক করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রুম নেওয়ার কিছু সময় পরেই সে তড়িঘড়ি করে বের হয়ে চলে যায়। সে তাদের রুম নম্বরটিও জানিয়ে দেয়। জো জিজ্ঞাসা করে, আমরা কি সেই রুমটি একবার পরীক্ষা করে দেখতে পারি? লোকটি সানন্দে রাজি হয়ে চাবিটি তাদের হাতে দিয়ে দেয়। তারা যখন রুমের ভেতরে আসে, জো লক্ষ্য করে, বলে যে, এই মোটেলটি একদম ক্যাসিনোর মুখোমুখি অবস্থানে রয়েছে। লি তখন সূক্ষ্ম বিশ্লেষণ করে বলে, যদি তার এখানে থাকার কোনো ইচ্ছাই না থাকতো, তবে সে টাকা খরচ করে কেন রুম বুক করলো? আর বুকিংয়ের পরপরই বা কেন চলে গেল? আসলে সে এখানে এসে কি লুকিয়েছিল? ঠিক সেই মুহূর্তেই পাশের রুম থেকে একটি মেয়ে অত্যন্ত আপত্তিকর ও তীব্র চিৎকার আসতে শুরু করে। তারা এই চিৎকার শুনে একদমই এম্বারাসিং পরিস্থিতিতে পড়ে যায় এবং একে অপরের দিকে তাকাতে থাকে। লি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলে। জো পরিস্থিতি হালকা করতে বলে যে, এমন সস্তা জায়গায় মানুষ কী বা করবে? তখন লি নিজের অস্বস্তি ঢাকতে কিছু একটা বলতে গেলে জো তাকে থামিয়ে দিয়ে বলে যে, তুমি আমার দিকে ওভাবে কেন তাকাচ্ছ, যেন আমি তোমাকে জ্যান্ত গিলে ফেলবো? মনে রেখো, আমি আমার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন সবসময় আলাদা রাখি। কিছু সময় পর ঘরের সিলিংয়ের দিকে লিয়ের নজর যায় এবং সে সেখানে কিছু একটা দেখতে পায়। সে যখন একটি চেয়ারের উপর উঠে ওটা বের করার চেষ্টা করছিল, দুর্ভাগ্যবশত চেয়ারটি পিছলে যায় এবং লি সরাসরি জুয়ের শক্ত ও চওড়া বাহুর উপর এসে পড়ে। তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে এবং স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। লি দ্রুত নিজেকে সামলে নিয়ে জুয়ের কোল থেকে নেমে আসে এবং পরীক্ষা করে দেখে যে সেখানে সত্যিই কিছু প্রমাণ লুকিয়ে রাখা ছিল কিনা। সে অবাক হয়ে বলে যে, অপরাধী এই জায়গাটিতেই কেন বেছে নিল? জু বলে, হয়তো তাড়াহুড়োর সময় লুকিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো আর নিরাপদ জায়গা খুঁজে পায়নি। তারা সেখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে এবং জু তার ক্যামেরা দিয়ে তা রেকর্ড করে রাখে। জু লিকে নির্দেশ দেয়, এই আলামতগুলো এখনই ন্যাশনাল ফরেনসিক সার্ভিসে পাঠাও। এগুলো যদি ল্যাবে ওই অপরাধীর ডিএনএর সাথে মিলে যায়, তবে আমরা সহজেই তার নামে চূড়ান্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবো। এরপর সে নিজের পেট চেপে ধরে বলে যে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, চলো আগে কিছু খাওয়া যাক। তারা যখন একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিল, লি লক্ষ্য করে যে জুয়ের মুখটা কিছুটা বিষণ্ণ ও গম্ভীর দেখাচ্ছে। লি বলে, তুমিই তো বললে তোমার খুব ক্ষুধা লেগেছে, তবে তুমি এত আস্তে আর মনমরা হয়ে কেন খাচ্ছ? জু কিছুটা বিরক্ত হয়ে বলে যে, খাবার মুখে পুরে আগে ওটা গিলবে, তারপর আমার সাথে কথা বলবে। সে আরও বলে, অন্যান্য বিষয় নিয়ে ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। এখন আমাদের মূল লক্ষ্য একটাই হওয়া উচিত, এই প্রমাণগুলোকে কিভাবে মিস্টার কিমের হত্যাকাণ্ডের সাথে জোড়া লাগানো যায়। সে বিশ্লেষণ করে বলে, যদি তারা অপরাধের সূত্রগুলো মেলাতেও পারে, তবে বড়জোর লাশ গুম হওয়ার অপরাধে তাদেরকে থানা হাজতে নিয়ে যাওয়া হবে, মূল খুনের দায়ে নয়। জু মনে মনে ভাবছিল যে অপরাধী হয়তো এই পুরো কাজটা একাই সম্পন্ন করেছে। ঠিক তখনই লিয়ের ফোনে হানের একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল যে, তুমি এখন কোথায়? ঠিকমতো দুপুরের খাবার খেয়েছো তো? জু সন্দিহান চোখে জিজ্ঞাসা করে, ওটা কি তোমার আঙ্কেলের মেসেজ?
লি মাথা নেড়ে না বলে। জু তখন কিছুটা কর্তৃত্বে সুরে জিজ্ঞাসা করে, তাহলে কার মেসেজ আমাকে বলো। লি সরলভাবে বলে যে এটা হানুয়েলের। এটা শুনতেই জুর চোখের ভেতরে হিংসার আগুন জ্বলে ওঠে। সে প্রচন্ড জেলাস ফিল করে আর গম্ভীর গলায় বলে যে আমার মনে হচ্ছে তোমরা দুজন ইদানিং খুব কাছাকাছি চলে এসেছো। ও তোমার বড্ড বেশি চিন্তা করছে দেখছি। এই কথা বলেই জু নিজের চামচটি প্লেটে রেখে দিয়ে বলে, আমার খাওয়া শেষ, এবং আসন ছেড়ে উঠে দাঁড়ায়। লিও অপ্রস্তুত হয়ে যায় এবং সেও জুয়ের পিছন পিছনে দৌড়ায়। জু যে হানকে নিয়ে কতটা জেলাস হয়ে পড়েছিল তা তার আচরণে স্পষ্ট হয়ে যায়। লি যখন অফিসে থেকে ফিরে আসে সে আগে দেখে যে তার আঙ্কেল সেখানে গভীর দুশ্চিন্তা নিয়ে বসে আছেন। আঙ্কেল লিকে দেখেই ক্ষোভের সাথে বলেন, তুমি আমার ফোন কেন ধরছিলে না? কেউ একজন আমাদের লন্ড্রি কোম্পানির নামে জালিয়াতি আর বিশেষ ভাগের গুরুতর মামলা ঠুকে দিয়েছে। সত্যিই আমার মাথায় কাজ করছে না। তিনি আরও কাকুতি মিনতি করে বলেন যে যদি এই মামলায় আমরা হেরে যাই তবে আমার পুরো কোম্পানি সিলগালা হয়ে যাবে, আমার সংসার ভেসে যাবে। দোহাই তোমার, আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে জু সেখানে প্রবেশ করে। আঙ্কেল জুকে দেখে একটু আশার আলো পেয়ে যান। জিজ্ঞাসা করেন, আপনি কি প্রসিকিউটর ইউন? জু শীতল কণ্ঠে উত্তর দেয়, না, আমার নাম জু। তখন আঙ্কেল লিকে ধমক দিয়ে বলেন যে তুমি এখনই প্রসিকিউটর ইউনের কাছে যাও এবং আমার হয়ে কথা বলো। তুমি যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার না করো তবে তোমার আন্টি এবং আমাদের পুরো পরিবার পথে বসে যাবে। লি তখন সাহসের সাথে জিজ্ঞাসা করে, কিন্তু আঙ্কেল, আপনি এমন কি বেআইনি কাজ করেছেন যার জন্য এই মামলাটি হলো? নিজের অপরাধের কথা শুনে আঙ্কেল অনেক বেশি রেগে যান এবং বলেন, আমি কি তোমাকে এত কষ্ট করে খাইয়ে পরিয়ে মানুষ করেছি যে তুমি আজ আমার মুখের ওপর এভাবে জেরা করবে তাই? এই বলে তখন তিনি লিকে চড় মারতে উদ্যত হন। জু ক্ষিপ্ত গতিতে এসে আঙ্কেলের হাতটি শক্ত করে ধরে ফেলে। জু আঙ্কেলের কবজিটা এত জোরে চেপে ধরে যে বৃদ্ধ ব্যথায় কোকাতে শুরু করে। জু তার হাত না ছেড়েই অত্যন্ত কঠোর গলায় বলে, আমার ইনভেস্টিগেটর এখন অত্যন্ত জরুরি একটা সরকারি কাজে ব্যস্ত আছে। মোটেও ফালতু কোনো কথা বলার সময় তার নেই, বুঝেছেন? এই বলে সে লিকে আঙ্কেলের সামনে থেকে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং আঙ্কেলকে অফিস থেকে বের হয়ে যাওয়ার ইশারা করে। আঙ্কেল চলে যাবার পর লি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে হানকে যে তুমি কি প্রসিকিউটর ইউনকে চেনো? প্রসিকিউটর ইউন আর জু কি একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলেন? তখন হান একটি বড় সত্য ফাঁস করে দিয়ে বলে যে প্রসিকিউটর ইউন আর জু আসলে আপন যমজ ভাই। সে আরো যোগ করে যে একসময় জু আর ইউন একে অপরের খুব পিঠে পিঠে এবং ঘনিষ্ঠ ছিলেন ঠিকই, কিন্তু বর্তমানে পরিস্থিতি ঠিক কেমন তা সে জানে না। লি অবাক হয়ে বলে, আমার তো মনে হয়েছিল তাদের সম্পর্ক এখনো আগের মতোই মধুর আছে। হান বলে যে এর চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য তার জানা নেই। এরপর হান লিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো ভাই বোন নেই? লি কিছুটা বিষণ্ণ হয়ে বলে যে না, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। হান তখন সুযোগ বুঝে লিকে একের পর এক প্রশ্ন করতে থাকে, আজকে তুমি প্রসিকিউটর জুয়ের সাথে কোনো ফিল্ড ওয়ার্কে যাচ্ছ? তুমি কি দুপুরে খাবার খেয়েছো? আচ্ছা, এই উইকেন্ডে বা ছুটিতে তুমি কি করছো? আমার সাথে কি একটু মুভি দেখতে যাবে? লি তখন নিজের ফাইলগুলো দেখাতে এতটাই মগ্ন ছিল যে হান কি বলছে সে শুনতে পায় না ঠিক মতো। সে শুধু কথার সাথে তাল মিলিয়ে হ্যাঁ বলে যে যাবে। তখন হান বিজয়ের হাসি হেসে বলে যে এই তুমি নিজেই কিন্তু আমার সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা দিয়েছো। লি যখন মনোযোগ দিয়ে তার টেবিলে কাজ করছিল ঠিক তখনই অফিস ফ্যাক্স মেশিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল আসে। সে ফ্যাক্সটি হাতে নিয়েই দ্রুত জোর চেম্বারে যায় এবং উত্তেজনার বসে দরজার সামনে দাঁড়িয়ে এক নাগাড়ে মামলার সব আপডেট বলতে থাকে। জু দেখে যে লি তাড়াহুড়ো করতে গিয়ে চেম্বারের প্রধান দরজাটি খোলাই রেখে এসেছে। সে দ্রুত উঠে গিয়ে দরজাটি শক্ত করে বন্ধ করে দেয় এবং কড়া গলায় বলে, আগামীতে যখন তুমি কোনো ফাইল নিয়ে কথা বলবে একটু সতর্ক থাকবে। লি কিছুটা অবাক হয়ে বলে যে কেন? বাইরে তো কেবল হানুই আছে, তাতে কি সমস্যা? লি জুকে নতুন রিপোর্টটি দেখায় এবং বলে যে আমাদের সবার আগে এটা উদ্ঘাটন করতে হবে যে মিস্টার কিমের সাথে জুয়ের ঠিক কী ধরনের গোপন লেনদেন ছিল। ক্রাইম সিন থেকে যে বিশেষ গ্লাভসটি উদ্ধার করা হয়েছিল ওটা আমি পুনরায় ফরেন্সিক ল্যাবে ডিএনএ টেস্টের জন্য পাঠাচ্ছি। জু অবাক হয়ে বলে যে ওটা কি আগের তদন্তকারী দল ল্যাবে পরীক্ষা করেনি? লি বলে, গতবার পুলিশ প্রশাসন খুব তদন্ত করেছিল, কিন্তু আমি এই মামলার গভীরে যেতে চাই, তাই আমি এর পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলিং করাতে চাই। এরপর সে দ্বিতীয় একটি রিপোর্ট জুয়ের সামনে মেলে ধরে এবং জানায় যে রাতে মিস্টার কিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ঠিক সেই সময় ওই এলাকার একটি নির্দিষ্ট সেলুলার টাওয়ার থেকে একটি মোবাইল সিগন্যাল পাওয়া গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো ঠিক একই সিগন্যাল আমাদের এই মোটেলের টাওয়ারেও ট্র্যাক করা গেছে। ফোনটি একটি রাশিয়ান নাগরিকের নামে নিবন্ধিত বা রেজিস্টার্ড ছিল, কিন্তু ইমিগ্রেশনের রেকর্ড বলছে যে এই নামের কোনো ব্যক্তি কোনোদিন কোরিয়াতে পাই রাখেনি। তবে খুব সহজেই এই নম্বরের প্রকৃত মালিকের নামে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবো। লি যখন প্রসিকিউটর ইউনের নাম নেয় জু তখন ফাইল থেকে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে জিজ্ঞাসা করে, তুমি ইউনের ব্যক্তিগত জীবনের ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? জু এর এই আকস্মিক প্রশ্নে লি কিছুটা আমতামতা করে বলে যে সে অফিসের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে শুনেছে।
জু তখন গভীর দীর্ঘশ্বাস ফেলে আর বলে যে প্রসিকিউটর ইউন আসলে প্রভাবশালী অংশ এর অন্ধকার সাম্রাজ্য গুড়িয়ে দিতে চেয়েছিলেন এবং এই বিপজ্জনক লড়াইয়ের কারণেই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। লি তখন অনেক বেশি আবেগী হয়ে বলে, আপনারা দুজন ভাই বোন হিসেবে সত্যিই খুব ঘনিষ্ঠ ছিলেন। জু লিয়ের খুব কাছে এসে ওর চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যিই জানতে চাও আমরা কতটা কাছাকাছি ছিলাম? এরপর সে আবার নিজেকে সামনে নিয়ে বলে যে, কিন্তু এখন এসব ব্যক্তিগত আলাপ বা প্রশ্ন করার সময় নয়। চলো, আমাদের একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাথে দেখা করতে হবে। লিও আর কথা না বাড়িয়ে তার সাথে রওনা হয়। এরপর জু তার বোন ইউনের দপ্তরে আসে এবং বলে যে তাদের এই মামলার জন্য একটি জরুরি অ্যারেস্ট ওয়ারেন্ট প্রয়োজন। ইউন ফাইলগুলো খতিয়ে দেখে বলে যে, তুমি কি সত্যিই চাও যে এই বিপজ্জনক মামলাটি আমি নিজের দায়িত্বে হ্যান্ডেল করি? জু বলে যে হ্যাঁ, কারণ ওই অপরাধীর নামে মাদক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং প্রমাণ ও লাশ গুম করার মতো গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সে ইউনের সামনে ময়না তদন্তের মূল রিপোর্টটিও পেশ করে এবং তখন হাসিমাখা মুখে বলে, তুমি আমার থেকে এত বড় একটা আইনি সাহায্য একেবারে বিনামূল্যে বা ফ্রিতে করিয়ে নিচ্ছ? জু তখন অত্যন্ত প্রতিশোধপরায়ণ ও গম্ভীর মুখে বলে, না, এটা কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, আমি কেবল সেই ক্ষমতাশালী অপরাধীদের থেকে চূড়ান্ত প্রতিশোধ নিতে চাই যে আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে ডিরেক্টর টাক আকস্মিকভাবে সেই কক্ষে প্রবেশ করেন, যার ফলে জু আর ইউন তড়িঘড়ি করে সেই গোপন ফাইলটি টেবিলের নিচে লুকিয়ে ফেলে। ডিরেক্টর টাক ভেতরে এসে বলেন, জু, আমি তোমার ব্যক্তিগত চেম্বারে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না, তাই ভাবলাম তুমি নিশ্চয়ই ইউনের এখানেই থাকবে। তা তোমরা দুজনে কোন বিশেষ মামলা তদন্ত করছো? জু পরিস্থিতি সামাল দিতে বলে যে, স্যার, আমি প্রসিকিউটর ইউনের কাছে একটি মামলার প্রয়োজনে অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদনের বিষয়ে কথা বলছিলাম। টাক তখন কিছুটা গম্ভীর হয়ে বলেন, এটা কি সেই মামলাটাই যেটা নিয়ে কিছুদিন আগে পুলিশ স্টেশনে বড়সড় হাঙ্গামা হয়েছিল? জু, তুমি কি জানো না যে এই মামলাটি সরাসরি আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত? জু সুকৌশলে বলে যে, স্যার, এই মাদক চক্রের সূত্রটি মিস্টার কিমের নির্মম হত্যাকাণ্ডের সাথেও সরাসরি যুক্ত। টাক তখন জুকে সতর্ক করে বলেন যে, এমনও তো হতে পারে যে কোনো তৃতীয় পক্ষ জেনে বুঝে তোমাদের বিভ্রান্ত করার জন্য এই জাল বুনছে। এই মামলার পেছনে তোমার ব্যক্তিগত কোনো প্রতিশোধের উদ্দেশ্য নেই তো? জু দৃঢ়তার সাথে তা অস্বীকার করে। টাক তখন জুয়ের কাঁধে হাত রেখে বলেন, নিজের ব্যক্তিগত আবেগ ও ক্ষোভকে কখনো পেশাদারি দায়িত্বের উপর চড়া হতে দিও না। আমি তো আমার অতীত ভুলেও পুনরাবৃত্তি করতে চাই না এবং আমার কোনো প্রিয় কলিগ বা কাছের মানুষকে আর কোনোদিন হারাতে চাই না। এরপর তিনি লিয়ের দিকে তাকিয়ে জুকে বলেন, লি, ছেলেটি তোমার সাথে কাজ করে, তাই না? ওকে এই বিপজ্জনক এবং অন্ধকার মামলার গভীরে টেনে এনো না। এতে না তোমার কোনো ফায়দা হবে, না ওই ছেলেটার জীবনে কোনো মঙ্গল আসবে। এই বলে তিনি কক্ষ ত্যাগ করেন। মামলার পরবর্তী তদন্তের জন্য জু আর লি অংশ কনস্ট্রাকশন এর ক্ষমতাশালী চেয়ারওম্যান বিলাসবহুল দপ্তরে গিয়ে হাজির হন। জু চেয়ারম্যানের মুখোমুখি বসে বলেন, ম্যাম, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে জুন আবার নতুন করে কোনো বড় ঝামেলা পাকিয়েছে। চেয়ারম্যান একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও আসলে বয়সে বড় হলেও এখনো মানসিকভাবে নিজেকে অবুঝ ছোট বাচ্চা মনে করে। তবে আমি আশা করি ও খুব দ্রুতই নিজের ভুল বুঝতে পারবে এবং আপনাদের এই রাষ্ট্রীয় তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। জু তখন আসল চালটি ছেলে বলে যে, কিন্তু ম্যাম, কিছু মাস আগে আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ মাদক পাচারের সাথে সরাসরি তার নাম জড়িয়েছিল এবং সেই মাদক সেবনের কারণেই একজন ব্যক্তির রহস্যজনক মৃত্যুও হয়েছে। এই মারাত্মক অভিযোগ শুনে চেয়ার ওমানের মুখের রং বদলে যায় এবং তিনি চরম চমকে যান। জু পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে বলেন, আমি আইনের সাথে এখন মামলার সব গোপন তথ্য আপনাকে জানাতে পারছি না, তবে আমি শুধু এতটুকু জানতে চাই, এই অন্ধকার জগতে জুনের সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ মানুষ কে ছিল? এমন কে হতে পারে যে তাকে এই অপরাধের পথ চিনিয়েছে? জু আরো গভীরে গিয়ে জিজ্ঞেস করে, এমন কি পারিবারিক কারণ ছিল যার জন্য জুনের সাথে তার জন্মদাতা বাবার সম্পর্ক এতটাই তিক্ত ও বিষাক্ত হয়ে উঠেছিল? চেয়ারওম্যান তখন অতীতে ফিরে যান এবং একটি পুরনো পারিবারিক গোপন তথ্য ফাঁস করে বলেন যে এটি অনেক বছর আগের কথা। তখন জোন স্কুলে পড়তো। তখন একটি সাধারণ ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সে অবিবাহিত অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায় এবং লোকলজ্জার ভয়ে তার অ্যাবর্শন করাতে হয়েছিল। আমাদের বাবা কোনোভাবেই এই সম্পর্কটি মেনে নেননি এবং তাদের জোরপূর্বক আলাদা করে দেন। জো কই জিজ্ঞাসা করে, কিন্তু বাবা হিসেবে তিনি এতটা কঠোর হলেন কেন? চেয়ারওম্যান তখন ফিসফিস করে বলেন, কারণ সেই ছেলেটির নামে একটি ভয়ানক অভিযোগ ছিল। শোনা যেত সে নিজের বোনকে নির্মমভাবে খুন করেছিল। যদিও আদালতে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা এভিডেন্স মেলেনি, কিন্তু সমাজে এমন গুজবই ছিল। তিনি আরও বলেন, আমাদের বাবা অত্যন্ত মর্যাদাসম্পন্ন মানুষ ছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোদিন একজন খুনির সন্তানকে নিজের জামাতা হিসেবে গ্রহণ করতে পারবেন না। জুন যখন বাবার এই কঠোর সিদ্ধান্তের কথা জানতে পারে, সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এক রাতে চরম ক্ষোভ ও উন্মাদের বশে সে নিজের বাবাকেই ধারালো ছুরি দিয়ে আঘাত করে বসে। যার ওমান দীর্ঘশ্বাস ফেলে বলেন যে, এখনও যখন ওর কর্মকাণ্ড দেখি, আমার মনে হয় ও মেন্টালি সিক, ও কোনোদিনও ঠিক হবে না আর নিজের রাগকেও কখনোই কন্ট্রোল করতে পারবে না।
জু জিজ্ঞাসা করে, এরপর সেই কাপল যুগলের কি পরিণত হয়েছিল? চেয়ারম্যান বলেন, বাবা আইনি দলিল করে পরিষ্কার লিখে দিয়েছিলেন যে যদি জুন ওই ছেলের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক রাখে তবে তাকে চিরতরে আমাদের পারিবারিক সম্পত্তি ও অংশ গ্রুপ থেকে ত্যায্য করা হবে। সম্পত্তির লোভে এবং বাবার ভয়ে তারা দুজনে আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে ভিন্ন পরিবার বিয়ে করে নেয়, অথচ তারা একে অপরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। ঠিক সেই মুহূর্তেই লিয়ের ব্যক্তিগত মুঠোফোনটি বেজে ওঠে। লি কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ফরেনসিক ল্যাবের প্রধান অফিসার জানান যে ক্রাইম সিন থেকে উদ্ধার করা গ্লাভসের ডিএনএ রিপোর্ট অবশেষে চলে এসেছে, কিন্তু রিপোর্টে দেখা গেছে যে এই ডিএনএ প্রোফাইলটি কোরিয়ার রাষ্ট্রীয় অপরাধী ডাটাবেজের সাথে কোনোভাবেই ম্যাচ করছে না। অর্থাৎ অপরাধী একদম নতুন কেউ। ওদিকে জু চেয়ার ওম্যানের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করে, ম্যাম, জুন অতীতে যে ছেলেটিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো সেই রহস্যময় প্রেমিকের আসল নাম কী ছিল? চেয়ার ওমান যখন সেই নামটি উচ্চারণ করেন তিনি বলেন তার নাম ছিল টাক। ঠিক একই সময় লিয়ের ফোনের ওপাশ থেকেও ফরেনসিক অফিসার জানান, লি, আমরা গ্লাভসে যার ডিএনএ পেয়েছি তদন্তে জানা গেছে তার পারিবারিক পদবি বা সারনেম হলো টাক। এই একই নাম দুই দিক থেকে একসাথে শুনে জু এবং লি দুজনেই বজ্রপাতের মতো চমকে ওঠে। তারা চরম বিস্ময় ও অবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে, কারণ তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তাদের অত্যন্ত চেনা এবং শ্রদ্ধেয় ডিরেক্টর টাক এই রোমহর্ষক হত্যাকাণ্ডের মূল খলনায়ক হিসেবে সামনে চলে আসবে। তারা দুজনে চরম স্তব্ধতায় একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এভাবেই এক চরম রোমাঞ্চকর মোড়ে এসে এই পর্বের সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।